25-এ কেমন আশা করছেন আপনারা? এখনো আমরা সেরকম খুব আশাবাদী না, বিকজ অধিকাংশ শ্রমবাজার কিন্তু বন্ধ। মার্কেটে চাহিদা নাই নাকি ধরেন যে বাংলাদেশিদের জন্যই বন্ধ? মোস্ট অফ দ্য ক্ষেত্রেই বাংলাদেশের জন্য বন্ধ। সিন্ডিকেট ব্যতি রেখেই যেন মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থা করা দরকার। সৌদি আরবে একটা লোকের আকামা করতে 1 বছরের জন্য প্রায় 11,000 সৌদি রিয়াল দিতে হয়। বাংলাদেশ থেকে যে বাইরে যাওয়ার খরচটা বেশি। আমাদের যদি 10টা ভিসা থাকে, 100 জন লোক রেডি থাকে যাওয়ার জন্য। যখন প্রফেশনাল লোক যাবে, খুব হাই স্কিল লোক যাবে, তাদের কিন্তু যেতে খুব একটা পয়সা লাগে না। উল্টা কোম্পানি তাদেরকে টিকিট দিয়ে দেয়। সেমি স্কিল এই লোকগুলোই যায়, এদের পেছনে খরচ বেশি। এই যে মিডলম্যানদের ধরেন যে তাদের কি কোনো ফর্মাল সিস্টেমে আনা পসিবল? আমাদের যদি মাইগ্রেশন কস্ট কমাতে হয়, আমি মনে করি যে বরং মিডলম্যানটাকে রেগুলাইজেশন না করে বরং এটা কিভাবে ওয়ার্কার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এজেন্সিতে আসা যায়, এদের এলিমিনেট করা বলছেন সরাসরি এজেন্সি, তাহলে তার মিনিমাম 1 লক্ষ টাকা কমে যাবে। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। সময়টা সেখানেই দিন যেখানে আপনি না থাকলেই নয়। অনলাইন অফলাইন সব ধরনের সেবা নিয়ে ব্যাংকিং এর জন্য তো আমরা আছি। এমটিভি, এই সময়ের ব্যাংকিং। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, ডায়াসপোরা নামেই আপনারা বুঝেন যে এখানে বাংলাদেশে আমরা বেসিক্যালি যে বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটরা বিভিন্ন দেশে থাকে এবং যারা প্রতিনিয়ত গিয়ে থাকে, আমরা জানি যে তারা আসলে বিভিন্ন সময় আমরা নিউজ পেপার রিপোর্টে দেখি যে তাদের আসলে সাফারিংস, একই সাথে আসলে তারা বাংলাদেশের ইকোনমির বলা যেতে পারে যে লাইফ লাইন, রেমিটাররা যে টাকা পাঠায়, ডলার পাঠায়, যেটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের আসলে মেইন সাপ্লাই বলা যেতে পারে। দর্শক, আমরা জানি যে 2024 সালে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রায় $27 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে। সো আমরা সবাই সহজেই বুঝতে পারি যে আসলে আমাদের এই যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে রোল, যে ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সেটা আসলে অপরিসীম। সো দর্শক, আবার একই সাথে আমরা দেখি আসলে তাদের যে সাফারিংসটা, তাদের যাওয়ার সময় অনেক বেশি খরচ লাগে, তারা অনেক বেশি সাফার করে, তারপরে তার ডেস্টিনেশন কান্ট্রিতে গিয়ে আসলে সে অনেক সময় যে চাকরিটা তার পাওয়ার কথা সেটা অনেক সময় পায় না। আবার আমরা সিন্ডিকেটের কথা শুনি যে বিভিন্ন মার্কেটে সিন্ডিকেট আছে, আবার নতুন নতুন সমস্যাও তৈরি হয়। আমরা দেখি যে সৌদি আরবে আকামার ক্রাইসিসেও কিন্তু বাংলাদেশে আসলে প্রতিদিন আমরা এই সেক্টরের লোকজন থেকে আমরা জেনেছি, নিউজ করেছি, 300-র উপরে লোক কিন্তু ফেরত আসছিল গত বছর। সো এই ধরনের ইস্যুস দর্শক, আমরা এই ম্যান পাওয়ার এক্সপোর্ট বা রিক্রুটিং এজেন্সি যারা, সেরকম একজন লোককে পেয়েছি। ইনফ্যাক্ট আমরা লিডার ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব বাইরা, যেটা হচ্ছে বাইরা দর্শক আমরা জানি যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন, সো সেটার সাবেক যুগ্ম মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা দর্শক আলোচনা করব এই বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্টের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। ফখরুল ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আজকে আসলে অফিস ডে, তারপর আপনি আমাদের সময় দিতে পেরেছেন, এজন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। ভাই, যেটা বলছিলাম যে জাস্ট একটা বাংলাদেশে এখন প্রেজেন্ট ধরেন নতুন বছর শুরু হলো, 24-এও আমরা দেখেছি যে মিলিয়ন ওয়ার্কার বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য গিয়েছেন এবং সেটা আগের 2 বছরও তাই ছিল, মিলিয়ন। পরপর 3 বছর 10 লাখ লোকের বেশি গিয়েছে। সো 25 শুরু হলো, এখন আসলে কি অবস্থা বা 25-এ আপনারা কেমন আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বাংলাদেশ থেকে আমাদের বেকার জনগোষ্ঠীকে আমরা বিদেশে নর্মালি কর্মসংস্থান করে থাকি। এটা আমাদের বাংলাদেশের এটা ফরেন রিমিটেন্স আসার জন্য সবচেয়ে বড় একটা খাত। তো আপনি জানেন এর মধ্যে লাস্ট ইয়ারে প্রায় 10.5 লক্ষ মানুষ বিদেশে আমরা কর্মসংস্থান অ্যারেঞ্জ করেছি। এর আগে যদিও এর আগে বেশি ছিল, প্রায় 12-13 লক্ষ ছিল এর আগের বছরগুলোতে, কিন্তু কিছুটা এবারে কমেছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের রিমিটেন্স কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় যেটা আপনি অলরেডি বলেছেন, প্রায় $27 বিলিয়ন আমাদের ফরেন রিমিটেন্স এসেছে। তো আমরা এখানে আসলে কিছু সংস্কার করা দরকার। এটাকে আমরা যেমন জনসংখ্যাটাকে আরো বেশি করে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি,
প্লাস নিরাপদ ভাবে যেন আমরা তাদেরকে প্রেরণ করতে পারি। ওকে ভাই, এই পয়েন্টটা আসার আগে যদি একটু বলি যে আপনি 25টা শুরু হলো, সো আগের যে বছরের ট্রেন্ড, 25-এর ট্রেন্ড আপনারা তো অনেক সময় আগে বুঝতে পারেন, বা আপনাদের যে এমপ্লয়াররা সৌদি আরব, মালয়েশিয়া বা অন্যান্য মার্কেটে, সো তাদের সাথে তো আপনাদের যোগাযোগ আগে থেকেই হয়। সো 25-এ কেমন আশা করছেন আপনারা? আমরা 25-এর ব্যাপারে এখনো আমরা সেরকম খুব আশাবাদী না যে আগের মতো করে সে মিলিয়ন ক্রস করবে, সেই প্রত্যাশা এই মুহূর্তে আমাদের কাছে নাই। বিকজ এই মুহূর্তে যে শ্রমবাজারগুলো আছে, সেই শ্রমবাজারগুলোর মধ্যে অধিকাংশ শ্রমবাজার কিন্তু বন্ধ। বিশেষ করে আপনি দেখেন ইউই শ্রমবাজার বন্ধ, কাতার বন্ধ, আপনার বাহরাইন বন্ধ, ওমান বন্ধ, মালয়েশিয়া বন্ধ। আমাদের এখন সবচেয়ে বড় যে শ্রমবাজার সৌদি আরব, এটা ওপেন আছে, আমরা সেখানেই সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে। ইউরোপের কিছু শ্রমবাজারে কিছু কিছু অল্প যাচ্ছে, তাও সেখানে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। সেখানে বিশেষ করে অনেকগুলো কান্ট্রিতে ভিসা পেতে হলে ইন্ডিয়া যেতে হয়। তো ইন্ডিয়ার ভিসা পাওয়াটা এখন খুব জটিল। ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের যে ঘাটতি আছে, সেটার কারণে সেখানে আমাদের কর্মীরা যেতে পারছে না, ভিসা পাচ্ছে না। সেক্ষেত্রে যদি আমরা, এটা ডিপেন্ড করবে, আমরা এই বছরে যদি আমরা কিছু সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিই, তাহলে আমাদের শ্রমবাজারটা, শ্রমিক পাঠানোর যে লক্ষ্য, সেই লক্ষ্যস্থলে আমাদের পৌঁছানো সম্ভব হবে। সেটা যেমন প্রথম হচ্ছে যে বন্ধ শ্রমবাজারগুলো আছে, সেই শ্রমবাজারগুলো উন্মুক্ত করার চেষ্টা করা। কেন ধরেন যে ইউএই বা মালয়েশিয়া বা আপনি বাহরাইন বললেন, এটা আসলে শ্রমবাজার বিভিন্ন কারণে বন্ধ হয়ে থাকে। ইউএইটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ আছে। তারা সর্বশেষ কিছু সেখানে আমাদের 5ই অগাস্টের আগে যে কিছু আমাদের পলিটিক্যাল যে ইস্যু ছিল, সেই ইস্যুতে সেখানেও কিছু প্রবলেম হয়েছে, সেটার কারণে কিছু ইস্যু তৈরি হয়েছে। এর আগে থেকেও কিন্তু শ্রমবাজারটা বন্ধ আছে। তারপরে বাহরাইনও একই অবস্থা, আগে কিছু প্রবলেম ছিল, বিভিন্ন প্রবলেমের কারণে বন্ধ আছে। ওমানেও ঠিক একই রকম অবস্থা। ওদের মার্কেটে চাহিদা নাই নাকি ধরেন যে বাংলাদেশিদের জন্যই বন্ধ, অন্যদের জন্য ওপেন আছে? কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশির জন্য বন্ধ, মোস্ট অফ দা ক্ষেত্রেই বাংলাদেশের জন্য বন্ধ। কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক দেশ থেকেই লিমিটেশন করে দেয়, তাদের কিছু ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে, ডিমান্ডের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আছে। বাট সেখানে অনেক দেশেই তারা কিন্তু অন্যান্য দেশ থেকে কর্মী নিয়ে আসছে। সেই জায়গাটাতে বাংলাদেশ থেকে বন্ধ কেন? আমাদের আসলে এখানে কিছু কূটনৈতিক ব্যর্থতার কিছু বিষয় আছে। যেমন আগের সরকার আমলে এই বিষয়গুলো সেভাবে গুরুত্ব পায়নি এই জিনিসগুলো। তো এখন আমরা মনে করি যে বর্তমান যে সরকার আছে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার যে বিশ্বব্যাপী যে ওনার খ্যাতি আছে, এটাকে কাজে লাগিয়ে এই দেশগুলোর সাথে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে আমরা যদি তাদের সাথে আলোচনা করে এই শ্রমবাজারটাকে আমরা উন্মুক্ত করতে পারি। এর সাথে সাথে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারটা, আপনি জানেন মালয়েশিয়াতে এর আগে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। একটা সিন্ডিকেট চক্র সেখানে কাজ করছে, এবং সিন্ডিকেটের কারণে, অনিয়ম দুর্নীতির কারণে সেখানে শ্রমবাজার সর্বশেষ বন্ধ হয়ে গেছিল। তো সেই জায়গাটাতে মালয়েশিয়া এখনো বন্ধ রয়েছে, মালয়েশিয়া এখনো বন্ধ। তো সেই জায়গাটাতে এখনো সিন্ডিকেটের চক্রটা, তাদের অপতৎপরতা এখনো তারা চালিয়ে যাচ্ছে, এবং তারা সিন্ডিকেটের মাধ্যম ছাড়া যেন কোনো শ্রমিক যেতে না পারে, সেই বিষয়ে তারা কিন্তু এখনো কাজ করছে এবং তৎপর আছে তারা। তো আমাদের গভর্নমেন্টকে এটা খুব সিরিয়াস ডিসিশন নিতে হবে যে মালয়েশিয়া যেহেতু আমাদের প্রায় দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শ্রমবাজার আমরা বলি, সেই জায়গাটা এই শ্রমবাজারটা যদি উন্মুক্ত করা যায়, এবং খুব স্ট্রংলি মালয়েশিয়া যেমন অন্য 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে কোনো সিন্ডিকেট ছাড়া, ঠিক বাংলাদেশ থেকেও একই নিয়মে যেন শ্রমিক পাঠানো যায়, সে ব্যাপারে আমাদের যেহেতু এই বর্তমান গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের কোনো সুনির্দিষ্ট কোনো মানে চাওয়া পাওয়ার রাজনৈতিক কোনো এজেন্ডা নাই, সেই জন্য তারা খুব স্ট্রংলি তারা এটাকে মোকাবেলা করে সিন্ডিকেট ব্যতি রেখেই যেন মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো যায়, সেই ব্যবস্থা করা দরকার। কারণ আপনি জানেন এর আগে বিগত সরকারের আমলে তাদের মন্ত্রী, এমপি সহ বিশাল একটা চক্র তৈরি হয়েছে। এই চক্র তৈরি করে তারা প্রতি কর্মীকে বাধ্য করে তারা 1,52,000 টাকা দিতে বাধ্য করেছে, অতিরিক্ত চাঁদা হিসেবে প্রতি কর্মী দিয়েই তাদেরকে যেতে হয়েছে। তো ওই জায়গাটা থেকে বের হয়ে যদি মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত করা যায়, ইউএইটা উন্মুক্ত করা যায়, আমাদের বাহরাইন এবং ওমানটা উন্মুক্ত করা যায়, এর পাশাপাশি আরো কিছু নতুন নতুন কিছু কান্ট্রি উন্মুক্ত করার আমাদের প্রচেষ্টা করা, তাহলে আমরা এই 25-এ আমরা আশা করছি যে শ্রমবাজারটা আমাদের যে মিলিয়ন পার করার যে আমাদের টার্গেট, সেটা ফুলফিল হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা এটা বলার কোনো সুযোগ নাই যে আগের মতো করে ধারাবাহিকভাবে 1 মিলিয়ন প্লাস হতে পারে, সেই সুযোগ কিন্তু আমাদের হাতে নাই। আচ্ছা, এই যে মালয়েশিয়ার যে সিন্ডিকেটের কথা বললেন, যে বাংলাদেশে মালয়েশিয়া লোক পাঠানোর ক্ষেত্রে, এখানে কি এই শুধুমাত্র বাংলাদেশিরাই জড়িত, নাকি এখানে মালয়েশিয়ান
তাদের লোকজন থাকে যে তারাও ওই সিন্ডিকেটের পার্ট? না, ডেফিনেটলি আমরা এই বারবার মালয়েশিয়ার যে সিন্ডিকেটের যে মূল ব্যক্তিদের নাম বলি, সেখানে বাংলাদেশের একজন আছেন মূল যে ব্যক্তি, রুহুল আমিন স্বপন সাহেব আছেন, বায়রার সাবেক মহাসচিব। এরপরে মালয়েশিয়াতে আছেন দাতুশ্রী আমিন নামে বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান একজন নাগরিক। ওনারা দুইজনই এই যোগ সাজসে এই কাজটা করেন। সেক্ষেত্রে তারা মালয়েশিয়ান কিছু ব্যক্তিবর্গ যাদেরকে প্রয়োজন তাদেরকে ব্যবহার করেন, তাদের সরকারের কিছু লোককে ব্যবহার করে। ঠিক বাংলাদেশের একই রকম কিন্তু বাংলাদেশের সাবেক ফেসিবাদী সরকারের কিছু মন্ত্রী, এমপি, আমলাদেরকে ব্যবহার করে কিন্তু এই সিন্ডিকেটগুলো তারা বারবার করেছেন। তো একই কায়দায় তারা এখন ওই চেঞ্জ করে পূর্বের যারা ছিল বাংলাদেশের সরকারের যারা ছিল তাদেরকে বাদে এখন নতুন যারা এখন ওরা নাই, কিন্তু নতুন কিছু লোকদেরকে সংযুক্ত করে মালয়েশিয়াতে ঠিক একইভাবে আগের মতো আবার সেই একই প্রচেষ্টাগুলো তারা করছে, এখনো করে যাচ্ছে, এখনো সেই অপচেষ্টাগুলো করে যাচ্ছে। এটা কি এখন সিন্ডিকেটে কি পুরনো লোকরাই নাকি নতুন মেম্বাররা সিন্ডিকেটে? সবই সিন্ডিকেটে যে মূল ব্যক্তি, মূল হোতা যাদেরকে বলি তারা ঠিকই আছে। আচ্ছা, কিন্তু যারা লাইসেন্স যুক্ত করলে হয়তো নতুন করে লাইসেন্স যুক্ত করবে, পুরাতনগুলো কিছু বাদ দিয়ে নতুন করে যুক্ত করার তারা চেষ্টা করবে। তো সেই জায়গাটাতে যে বিষয়টা আমাদের তারা বুঝাতে চাচ্ছে যে সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ থেকে কর্মী যাবে না, আসলে বিষয়টা সঠিক না। 14টা দেশ থেকে যদি যেতে পারে, বাংলাদেশ থেকে যদি যেতে পারে, বাংলাদেশ থেকে কেন যাবে না? আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে যদি যেতে পারে উইদাউট এনি সিন্ডিকেট, বাংলাদেশ থেকে কেন যাবে না? মানে আমরা তো এমন জাতি না যে নেপাল থেকে আমাদের অবস্থান খুবই লয়াল লেভেলের, নট লাইক দ্যাট। তো সেক্ষেত্রে আমাদের একটা আত্মমর্যাদার ব্যাপার আছে, আমাদের সুনামের ব্যাপার আছে, দেশ হিসাবে জাতি হিসাবে আমাদের একটা মর্যাদার ব্যাপার আছে। আর এখানে ধরেন যেসব রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে, যারা প্রায় 2500 রিক্রুটিং এজেন্সি আছে, ধরো সরকারের বৈধভাবে তাদের সরকারের নীতি নির্ধারণ সবকিছু নিয়ম নীতি পালন করে যারা কাজ করছে, তারা কেন সুযোগ পাবে না? কিছু নির্ধারিত লোক, তাদের মনোভূত কিছু লোক, তাদের একেবারে অনুগত কিছু লোক স্থায়ী পাবে, তারা কর্মী পাঠাবে, এবং বিশেষ ব্যবস্থাপনায় এবং বিশেষ প্রক্রিয়ায় এবং বিশেষ একটা বড় রকমের চাঁদার বিনিময়ে, যেখানে কর্মীদেরকে শোষণ করা হচ্ছে এবং দেশের সুনাম নষ্ট হচ্ছে। এবং আবার আমাদের এই যে এই সেক্টরের ইমেজ রয়েছে, এই সেক্টরে যারা রিক্রুটমেন্ট এজেন্সি আছে তারা বঞ্চিত হচ্ছে। তো এই বঞ্চিত করে তো যদি ওয়ার্কারেরা লাভবান হইতো তাও একটা কথা ছিল, কিন্তু ওয়ার্কাররা লাভবান হচ্ছে না। ওয়ার্কারদেরকে সর্বোচ্চ টাকা কিন্তু তাদেরকে দিতে হচ্ছে, এবং প্রতি কর্মী তাদেরকে একটা বড় মাপের চাঁদা দিতে হচ্ছে তাদেরকে। এবং সরকার একবার 2021-এ একটা কস্ট ঠিক করেছিল 78-79 টাকার মতো। তো সেটা তো আপনি 79,000 টাকার জায়গায় কত টাকা যায় আপনি তো জানেন। এখানে তো 79,000 টাকা আমাদের গভর্নমেন্ট ঠিক করেছিল যে 79,000 টাকা দেবে। মালয়েশিয়া তো বলেছিল তো বিনা পয়সায় যাবে, আসলে আলটিমেটলি তো কোনোটাই হয় নাই। এবং বিনা পয়সার কিছু কাজ ছিল সেগুলি বাংলাদেশে আসে নাই, সেগুলো অন্য দেশে গেছে। কিছু কিছু কোম্পানি আছে তারা আরবিএ বলে, তো আরবিএ এনলিস্টেড যেসব কোম্পানি আছে তারা কিন্তু বিনা পয়সায় শ্রমিক নিতে হয়। বড় বড় কোম্পানিগুলো যারা ইউরোপ আমেরিকা যাদের প্রোডাক্টগুলো তারা পাঠায়, তো সেই ক্ষেত্রে যারা হলো তারা বাংলাদেশ থেকে যেহেতু সিন্ডিকেটকে একটা বড় রকমের প্রায় 1.5 লক্ষ টাকার বেশি দিতে হয়, সেই জন্য তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারে নাই। আর অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে তা এখানে তো আমাদের ওই যে বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট আসছে 4-5 লক্ষ টাকা করে শ্রমিকদেরকে দিতে হয়েছে, এবং এর মধ্যে 1.5 লক্ষ টাকাই দিতে হয়েছে আপনি প্রতি কর্মীর আপনার সিন্ডিকেটকে। তো এই যে জায়গাটাতে আসলে এটার একটা প্রক্রিয়া যদি করা যেত, সে ধরেন আমরা এখানে যদি একটা মালয়েশিয়াতে একটা পাইলট বেসিসে আমাদের যদি একটা রেজিস্ট্রেশন করে, সব কর্মীদের একটা রেজিস্ট্রেশন করে যারা মালয়েশিয়াতে যেতে চায় তাদেরকে যদি আমরা একটা অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ডাটা ব্যাংকের মাধ্যমে সেখান থেকে যদি কর্মী আমরা নিতে পারি, তাহলে ইচ্ছা করলেই কিন্তু কর্মীদের থেকে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যতটুকু জানি গভর্নমেন্টকে আমরা বলেছি, গভর্নমেন্ট এই বিষয়ে কাজ করছে, আমাদের মন্ত্রণালয় কাজ করছে। যদি ওরকমই করা যায়, এই পোর্টালটা তৈরি করা যায় এবং এটা ইমপ্লিমেন্ট করা যায়, এবং শ্রমিকদেরকে যারাই পাঠাবে তারা ওই পোর্টাল থেকে নিবে, সরাসরি তারা ওখান থেকে রিক্রুটমেন্ট করবে এবং এটা সাপ্লাই দিবে বিএমইটি। তো বিএমইটি যখন সাপ্লাই দিবে তারা টাকাটাও কিন্তু বিএমইটি বা অ্যাকাউন্টে দিবে, তারা আলাদাভাবে কোনো টাকা দেওয়ার, তাদের থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে সেইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আর সিন্ডিকেটও করার সুযোগ হবে না, কারণ সিন্ডিকেটের টাকা পাবে না, টাকা না পেলে তাদের সিন্ডিকেট করার কোনো প্রয়োজন নাই। এবং কর্মীরাও সেক্ষেত্রে কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। ওই নির্দিষ্ট যে পরিমাণ টাকা গভর্নমেন্ট নির্ধারণ করবে সেই পরিমাণের টাকায় মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো সম্ভব হবে। তো আপনি তো একটা ভালো মডেল বললেন যে যার মাধ্যমে আসলে এই যে বিএমইটির মাধ্যমে বা সরকারের বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এগুলো আসলে সমাধান করা সম্ভব। ওকে, আমরা যদি একটু সৌদি মার্কেটে আসি, বাংলাদেশে আপনি শুরুতেই বলছিলেন যে সৌদি আরব তো
বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্টের লার্জেস্ট মার্কেট ডেস্টিনেশন। সৌদি মার্কেটের এখন কি অবস্থা প্রেজেন্ট? সৌদি আরব তো আসলে আপনি জানেন প্রায় 30 লক্ষ বাংলাদেশি সেখানে এখনো বাস করে। তো আমাদের সবচেয়ে বড় লার্জেস্ট মার্কেট বলতে হবে। এখনো কিন্তু এটা বড় মার্কেট। আমরা লাস্ট যে 1 মিলিয়ন কর্মী পাঠিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সৌদি আরবে। এখন সৌদি আরবে কিন্তু আমাদের কর্মীরা এখন অনেকগুলো প্রবলেম ফেস করছে, বিশেষ করে আকামার একটা প্রবলেম। বিকজ তাদের যে রুলটা করেছে তারা, এই আকামার ক্ষেত্রে একটা লোকের আকামা করতে 1 বছরের জন্য প্রায় 11,000 সৌদি দিরহাম দিতে হয়, সৌদি রিয়াল দিতে হয়। 11,000 রিয়াল মানে তো প্রায় 3.5 লক্ষ টাকা। এটা বিরাট ব্যাপার। এই টাকাটা নর্মালি কোম্পানিকে দিতে হয়। তো এখন অনেক কোম্পানির পক্ষে এই এত বড় অ্যামাউন্ট দেওয়া সম্ভব হয় না, কারণ একটা কোম্পানিতে তো 1-2 জন লোক থাকে না। যদি কারো 10 জন থাকে, কারো 100 জন থাকে, কারো 2000 জন থাকে, তো বিগ অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। এই কারণে তারা এই আকামাগুলো অন টাইমে করতে পারে না, যার ফলে অনেক সময় আমাদের কর্মীরা তারা ইলিগাল হয়ে যায়। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হলো সেখানে কিছু মিডল কোম্পানি আছে। এই মিডল কোম্পানিগুলো তারা সেখানে নেয় কর্মীদেরকে নিয়ে অন্য জায়গায় থার্ড পার্টিকে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করে। তো ওই জায়গাটাতে আবার সবকিছু টাইমিং ঠিকঠাক মতো না হলে সেখানে আমাদের কর্মীরা অন টাইমে গিয়ে চাকরি পায় না, এরকম একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবে কিন্তু আমাদের মার্কেটের কিন্তু ডিমান্ড কিন্তু আছে। সৌদি আরবে প্রচুর ভিসা কিন্তু এখনো আসতেছে। তো এখন এই জায়গাগুলোতে আমাদের আসলে এমবাসিকে একটু তৎপর হইতে হবে এবং তাদের একটু ভূমিকা লাগবে। তো ভূমিকা নিয়ে তারা যেন যেসব কোম্পানিগুলো ওখানে আমাদের কর্মীদেরকে নিয়ে বেতন দিচ্ছে না, অথবা তাদেরকে কোনোভাবে নির্যাতন বা নিগৃহীত করছে, অথবা তাদেরকে আপনি থাকার যাওয়া বা চাকরি দিচ্ছে না, তাদের ক্ষেত্রে আমাদের একটা ওই কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ দিতে হবে এবং প্রয়োজনে তাদেরকে তাদের ওইখানে কর্মী আপাতত পাঠানো যাবে না, টেম্পোরারি এটা বন্ধ করে রাখতে হবে। গভর্নমেন্ট ইতিমধ্যে কিছু নিয়েছে। তো তারপরেও আমাদেরকে এটা, যেহেতু এই মুহূর্তে আমাদের অন্যান্য শ্রমবাজারগুলো কিন্তু বন্ধ, মোস্ট অফ দ্য শ্রমবাজার বন্ধ, তারপর আমাদের সৌদি আরবটা যেহেতু এখনো জীবিত আছে, এটাকে আমাদের একটু রিপেয়ার করে প্রবলেমটা আইডেন্টিফাই করে সেখানে যে সমাধানটা করতে হবে। সেখানে বন্ধ করাটাও আমাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে, কারণ আমরা শ্রমিক এখন অন্য জায়গায় বেশি পাঠাতে পারছি না। আরেকটা বিষয় হলো এই সৌদি আরবের আপনার এই আমাদের আসলে সেখানে কর্মীদের ব্যাপারে বড় রকমের সার্ভিস ওরিয়েন্টেড কিছু কাজ করা দরকার। যেমন ধরেন আমাদের এমবাসি আছে রিয়াদে, তো বা কনসুলেট সেকশন আছে জেদ্দাতে। সৌদি আরব একটা বিশাল বাজার, আমাদের এই লক্ষ লক্ষ মানুষকে দেখভাল করার মতো সেই ক্যাপাসিটি কিন্তু তাদের নাই। এই শুধু এই শ্রমিকদের ক্ষেত্রে ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করা দরকার, সেখানে জনবল বেশি তৈরি করা দরকার, বেশি দেওয়া দরকার, এমবাসিতে বেশি জনবল দেওয়া দরকার। শ্রমিকদেরও ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কাজকে আরো বেশি মনোনিবেশ করা দরকার। কাদের কোথায় কি প্রবলেম আছে, কোন কোন কোম্পানিতে নতুন করে যেতে পারে, কারা কারা ভালো, এই বিষয়গুলোর ডাটাগুলো আমাদের আসলে সেখানে তৈরি করা দরকার। সম্প্রতি নতুন আরেকটি বিষয় যোগ হয়েছে, সৌদি আরবে বাংলাদেশি যারা যাবে, আপনার এই যে ডকুমেন্টস গুলো, কাগজপত্রগুলো সত্যায়িত করার একটা বিষয় নিয়ে কি কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের এর আগে যে নিয়মটা ছিল সৌদি আরবে, তো আপনি ওই 1টা 2টা 3টা 5টা 10টা থেকে এভাবে শতাধিকও হয় ডিমান্ড। সেই ক্ষেত্রে 25 জন পর্যন্ত যদি ডিমান্ড থাকে সেটা অ্যাটাস্টেশন ছাড়া বিএমইটি ক্লিয়ারেন্স দিয়ে দিতে পারে, কারণ এখানে ইন্ডিভিজুয়াল ভিসা বেশি থাকে। তো ইন্ডিভিজুয়াল লোকদের ক্ষেত্রে অ্যাটাস্টেশন করাটা খুব ডিফিকাল্ট। সম্প্রতি যেটা করছে, সকল ভিসার ক্ষেত্রেই অ্যাটাস্টেশনটা করে আনতে হবে সৌদি আরব থেকে। এটা আসলে রিয়েলি সো ডিফিকাল্ট। বিকজ ডিফিকাল্টটা কয়েকটা ক্ষেত্রে। একটা হচ্ছে যে সৌদি আরব যেহেতু অনেক বড় কান্ট্রি, 1টা 2টা 5টা 10টা ভিসার জন্য এমপ্লয়াররা তারা এম্বাসিতে আসবে না। নর্মালি সৌদিয়ান আরবিয়ানেরা তো জানেনই, তারা একটু অন্য টাইপের মানুষ, তারা কখনো এখানে আসবে না। সেকেন্ড হচ্ছে যে মানে তাদের এম্বাসি থেকে তারা এত দূরে দূরে থাকে, শত শত মাইল দূরেও থাকে, তো সেই জায়গাতে এখানে আসা সম্ভব না। সেকেন্ড হলো আমাদের যে এম্বাসি আছে, এম্বাসি তো আসলে ওই সক্ষমতা নাই। এই 2-3 জন লোক দিয়ে তো এম্বাসির এই শত শত ভিসা অ্যাটাস্টেশন করার কোনো সুযোগ নাই। এখন যে ভিসাগুলো দীর্ঘদিন থেকে এই একই প্রক্রিয়ায় চলে আসে, প্রায় 25-30 বছর কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে এইভাবেই চলে আসতেছে। খুব বড় রকমের প্রবলেম হয়েছে বিষয়টা এটা না, কিছু প্রবলেম তো হবেই। মানে কি তখন এই অ্যাটাস্টেশন দরকার হতো না, মানে সৌদি আরবে পাঠানো দরকার হতো না। সৌদি আরবে অ্যাটাস্টেশন হতো 25-এর বেশি যদি হয় সেটাকে অ্যাটাস্টেশন করে আসতো। এখন কি প্রতিটা ভিসা অ্যাটাস্টেশন করার জন্য সরকার এরকম একটা প্রজ্ঞাপন জারি করেছে। মানে সৌদি সরকার, এটা সৌদি সরকার না, বাংলাদেশ সরকার। আমাদের সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে যত ভিসা আসবে সৌদি আরব থেকে
প্রত্যেকটা ভিসা বাংলাদেশ দূতাবাস সৌদি আরব থেকে সত্যায়ন করে আনতে হবে। এই সত্যায়ন করার কারণে যে জিনিসটা হচ্ছে, প্রথমত আমাদের এই কর্মীদের যাওয়ার প্রবণতা কমে যাবে। আমরা যারা এই সেক্টরে যারা বিজনেস করে তারাও নতুন করে এই ঝামেলাতে যাবে না, এবং ভিসা সংগ্রহ করাটাও তারা কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছে। তো এরপরে আপনার এমপ্লয়াররা তারা এই বিষয়টা কোনোভাবেই তারা মানে সহজভাবে নিচ্ছে না। তো সেই জায়গাটাতে আমরা এই আমাদের শ্রমবাজারটাকে যদি আমরা ঠিকভাবে আমরা ধরে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই আগে যেভাবে চলছে, দীর্ঘদিন পর্যন্ত যেভাবে চলছে, আপাতত সেটাকেই বেস করে আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের তো আরো 2-4-10টা অল্টারনেটিভ নাই। আমরা এখন একটা শ্রমবাজার আছে, সেটাকেই যদি আমরা এখন খুব বড় রকমের নিয়ম কানুনের মধ্যে আমরা বেড়াজালে ফেলে দিই, তাহলে কিন্তু আমাদের জন্য শ্রমবাজার কিন্তু আরো বাধাগ্রস্ত হবে। রাইট। এই আকামার ফি যেটা বলছিলেন যে সৌদি মার্কেটে 11,000 রিয়াল সামথিং এরকম, বা 3.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়। সো এটা কি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, নাকি যে কোনো দেশের ওয়ার্কারদের জন্য একই সিস্টেম? এটা সব দেশের জন্যই। আচ্ছা, সব দেশের জন্য। ওকে, তাহলে বাংলাদেশে এখানে আলাদাভাবে তাদের সিঙ্গেল আউট করা হচ্ছে না। আচ্ছা ফখরুল ভাই, আরেকটা বিষয় আলোচনা করি, যে ধরেন যে বাংলাদেশ থেকে যে বাইরে যাওয়ার খরচটা বেশি, আপনি মালয়েশিয়ার মার্কেটটাতে বললেন একটা সিন্ডিকেটের কারণ। সো সব দেশেই বেশি, আপনি সৌদিতে বলেন বা মিডল ইস্টের অন্যান্য দেশে বলেন বা ইউরোপে যাওয়া বলেন, এটা যে কোনো দেশ থেকে আমরা দেখতে পাই বিভিন্ন সময় সার্ভেতে বাংলাদেশের খরচ বেশি। তো বাংলাদেশে আসলে এই খরচটা বেশি হওয়ার কারণটা কি? আপনারা তো অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আপনি দেখেন এখানে কয়েকটা ইস্যু আছে। প্রথমত হলো বাংলাদেশের যে কোনো জিনিসের দাম নির্ধারণ হয় কিভাবে, সাপ্লাই এবং ডিমান্ডের বেসিসে, তাই না? বাংলাদেশের কিন্তু আমাদের হিউজ ম্যান পাওয়ার, কিন্তু আমাদের সাপ্লাই প্রচুর, ডিমান্ড কিন্তু কম। এবং এটা হলো একটা বড় কারণ। আমাদের যদি 10টা ভিসা থাকে, 100 জন লোক রেডি থাকে যাওয়ার জন্য, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে যে আমাদের ডেস্টিনেশন কান্ট্রি কিন্তু খুব লিমিটেড। যেটা আপনাকে বললাম, এখন সৌদি আরবে শ্রমিক বেশি যাচ্ছে, অন্য দেশে অনেকগুলো দেশ বন্ধ। কিন্তু আপনি যখন নেপালকে দেখবেন, আপনি শ্রীলঙ্কাকে দেখবেন, ফিলিপাইনকে দেখবেন, তারা বহু দেশে কর্মী পাঠায়। তাদের আরো বড় বড় ইউরোপ, আমেরিকা সহ, তারপরে জাপানে পাঠাচ্ছে, কোরিয়া পাঠাচ্ছে, তাদের ইউরোপের অনেক দেশে তাদের শ্রমবাজার তাদের জন্য খোলা। তারা চাইলেই ডিসাইড করতে পারবে যে আমি এখানে যাব না, এখানে যাব, এই দেশে যাব না, ওই দেশে যাব না, ওই দেশে যাব। এটা ডিসাইড করা তাদের কিন্তু মাল্টিপল তাদের চয়েস কিন্তু থাকতেছে। তো বাংলাদেশের এই শ্রমবাজারগুলো হলো খুবই লিমিটেড, কয়েকটা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ আছে, যার ফলে আমাদের ওয়ার্কাররা চুজ করার সুযোগ কম। আবার যেগুলি আমাদের এই সুযোগটা কিন্তু আমাদের সেখানে যারা আছে, এই যে দেশ থেকে ডিমান্ডগুলো আসে, সেই দেশের এমপ্লয়ার অথবা ওই দেশের এমপ্লয়ারদের লোকজন এই সুযোগগুলো নেয়। এটা হলো একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে আপনার এই যে আমাদের এই শ্রমবাজারটাকে বাংলাদেশের নর্মালি এই সেমি স্কিল, আনস্কিল লোকেরাই বেশি যায়। তো সেমি স্কিল নর্মালি দেখবেন আপনি যখন প্রফেশনাল লোক যাবে, খুব হাই স্কিল লোক যাবে, তাদের কিন্তু যেতে খুব একটা পয়সা লাগে না, উল্টা কোম্পানি তাদেরকে টিকিট দিয়ে দেয়, এরকম হয়। জেনারেলি আমাদের কিন্তু আনপ্রফেশনাল প্লাস সেমি স্কিল এই লোকগুলাই যায়, এদের পেছনে খরচ বেশি। থার্ড একটা জিনিস হচ্ছে, এখন একটা প্রবণতা তৈরি হয়েছে মোস্ট অফ দ্য কান্ট্রিতেই, যে এমপ্লয়ার সরাসরি রিক্রুটমেন্ট করছে না। এমপ্লয়ার কি করছে, সেখানকার ওই দেশের রিক্রুটমেন্ট এজেন্সি অথবা ওই দেশের কিছু মিডলম্যানের উপর ডিপেন্ড করে তারা শ্রমিক আনার একটা ব্যবস্থা করে। তো ওই দেশের যে মিডলম্যান, বিশেষ করে আমরা দেখি মিডল ইস্টে যখন আমরা দেখি, সেখানে দেখবো যে ইন্ডিয়ান কিছু এজেন্সি আছে, পাকিস্তানি কিছু এজেন্সি আছে, তাদের মাধ্যমে বাংলাদেশে কর্মীর ডিমান্ড আনতে হয়। তো তারা মিডলম্যান হিসেবে সেখানে কিন্তু একটা বড় রকমের করে। ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দেশেও যে রিক্রুটমেন্ট এজেন্সি আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ রিক্রুটমেন্ট এজেন্সির এবং ওয়ার্কারের মাঝখানে কিন্তু দেয়ার ইজ এ লট অফ মিডলম্যান, 2টা 3টা 4টা মিডলম্যান থাকে। তো মিডলম্যানেরা একটা বড় রকমের ইনকাম এখানে করে। আবার এমপ্লয়ার এবং রিক্রুটিং এজেন্সির মধ্যে মিডলম্যান আছে, সেখানেও একটা বড় রকমের তারা কিন্তু কমিশন নেয়। তো যার ফলে দুই দিক থেকে কিন্তু আমাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা অন্য দেশের নাই, বাংলাদেশের জন্য কেন এটা? এখন এটা হচ্ছে যে কি, ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের কারণে বাংলাদেশের ডিমান্ডটা বেশি। আরেকটা বড় ইস্যু আছে, বড় ইস্যু হলো কি, আমরা যাদেরকে শ্রমিক হিসেবে সেখানে পাঠাই আমরা, তারা দে বিকাম এ বিজনেসম্যান, তারাই বিচার ব্যবসা করে। আপনি দেখবেন নেপালের লোকেরা অলমোস্ট করে না, খুবই কম।
আপনি ইন্ডিয়ার লোকেরা খুবই কম, পাকিস্তানের লোকেরা এই ভিসার ব্যবসাটা কিন্তু ওইরকম করে না। আপনি দেখেন আমাদের সৌদি আরবে দেখবেন শত শত ভিসার ব্যবসায়ী পাবেন, মালয়েশিয়াতে সবাই ভিসার ব্যবসায়ী, সব যারা ওখানে থাকে বাংলাদেশি লোকের তারা সবাই ভিসার ব্যবসা করে, যার ফলে এই ব্যবসায়ীরাই যারা ওখানে শ্রমিক হিসেবে গিয়েছেন অথবা ব্যবসা বাণিজ্য করছেন ওনারাই মূলত পুরো বাজারটা কিন্তু ওনারাই নিয়ন্ত্রণ করেন, যার ফলে ওনাদের কাছ থেকে এই নিতে গিয়ে ডিমান্ডগুলো সংগ্রহ করতে গিয়ে কিন্তু এখানে বড় রকমের একটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট কিন্তু থাকে। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে আলটিমেটলি আমাদের কর্মীদেরকে বেশি টাকা দিয়ে যেতে হয়। এর মধ্যে তো আরেকটা কথা বলেছিলাম, কিছু কিছু দেশে সিন্ডিকেটের বিষয় আছে, সিন্ডিকেটের কারণেও একটা বড় এক্সপেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে যে কি আমরা যদি কিছুটা মিডলম্যানটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এই দেশে হোক ওই দেশে হোক, ওই দেশে করাটা আমাদের আয়ত্তের ভিতরে না, বাংলাদেশটা আমাদের আয়ত্তের ভিতরে, যেটা আমরা বলেছি আমরা সরাসরি রিক্রুটমেন্ট করার জন্য কোনো প্রক্রিয়া আমরা যেটা বলেছি সরাসরি রিক্রুট করতে বাধা কোথায়? এটা তো সরাসরি আমরা আসলে এটা করতে পারবো না, এটা করতে পারবে আমাদের সরকার যদি এরকম কোনো একটা সিস্টেম করে, একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে, অথবা একটা জব পোর্টাল করে, অথবা একটা ডাটা ব্যাংক করে, সেই ডাটা ব্যাংক থেকে কর্মীদেরকে সাপ্লাই দিবে গভর্নমেন্ট। সেটা কি বিএমইটিতে নাই? বিএমইটির মাধ্যমে বিএমইটি আছে, নামকাও আছে, ওখানে তো রেজিস্ট্রেশন এগুলো করে তো যারা আছে, কিন্তু বাস্তবতা ওটা হলো দিস নট অ্যাক্টিভ, আচ্ছা এটা রেগুলার না। হ্যাঁ, তো ওইটাকে যদি এরকম ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে কিন্তু অনেক বড় রকমের একটা কস্ট কিন্তু কমে যাবে। এর সাথে সাথে আমাদের মার্কেট বৃদ্ধি করতে হবে, আমাদের শ্রমবাজারের বাজারটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে, বেশি বেশি কান্ট্রিতে যেন আমরা শ্রমিক পাঠাতে পারি। সেই ব্যাপারে আসলে গভর্নমেন্টের মানে একদম স্পেসিফিকলি এই বিষয়ে অ্যানালাইসিস করা, এই বিষয়ে রিসার্চ করা, এই রিসার্চ টিম বানাইতে হবে, পৃথিবীর কোন কোন দেশে কোন কোন জায়গায় কোন কোন সেক্টরে আমাদের শ্রমবাজারের ডিমান্ড আছে এবং কোন ক্যাটাগরিতে আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের শ্রমিক তৈরি করতে হবে। তাহলে আমাদের আস্তে আস্তে এই যখন অনেকগুলো সুযোগ অপরচুনিটি অল্টারনেটিভ তৈরি হবে থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ডিমান্ডটা। আপনি যে মিডলম্যানের কথা প্রসঙ্গ অনেকবারই বললেন, এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে মিডলম্যানরা আছে তারা আমরা দেখেছি বিভিন্ন স্টাডিতে যে আমাদের একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যে টাকা খরচ করে টোটাল তার অলমোস্ট ধরেন যে 50% হচ্ছে মিডলম্যানের কাছে তারা জমা দেয়। তো এখানে এই যে মিডলম্যানদের ধরেন যে তাদের কি কোনো ফর্মাল সিস্টেমে আনা পসিবল, যে কাইন্ড অফ ধরেন যে এজেন্ট আছে না, ইন্স্যুরেন্সে এজেন্ট, আমরা কিন্তু টাকা দিচ্ছি এজেন্টের কাছে, হ্যাঁ, তো এরকম কিন্তু বিভিন্ন সেক্টরে আছে। তো এটা কি মনে করেন যে এদেরও ফর্মালাইজ করার জন্য সরকার কোনো সিস্টেম করতে পারে, লাইক তাদের এজেন্ট বানানোর জন্য? এজেন্ট করার একটা রুলস অলরেডি হয়েছে, এটা নিয়ম অলরেডি করে ফেলছে গভর্নমেন্ট, এটা ইমপ্লিমেন্টেশনটা এখনো হয় নাই। তাদেরকে একটা ইয়ের মধ্যে রুলস রেগুলেশনের মধ্যে আনার একটা সিস্টেম কিন্তু অলরেডি হয়েছে, তো এখনো ইমপ্লিমেন্টেশনটা হয় নাই। কারণ ইমপ্লিমেন্টেশন নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, বিকজ এই ওনারা যারা মিডলম্যানদের কথা আমরা বলি তারাই বেশি টাকা নিয়ে অনেক একটা 40 থেকে 50% টাকা তারাই কিন্তু বিভিন্নভাবে নিয়ে যায়। তো এখন সেই জায়গাতে তাদেরকে যদি ফর্মালাইজ করা হয়, লিগালাইজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা তো একেবারে লাইসেন্সদারি মিডলম্যান হয়ে গেল এবং তারা আরো বেশি পরিমাণ টাকা নিতে পারে। এই সম্ভাবনাটাকে এই কিন্তু আপনি ধরেন যে ঠিক করা যেতে পারে যে সরকার বলতে পারে যে পার পারসন ওকে সে 5K বা 10K তার একটা সার্ভিস ফি সে পেতে পারে। সরকার বলতে পারবে, কিন্তু সরকার তো এটা রেগুলেটর করতে পারবে না। আচ্ছা, সেটা মনিটরটা কিভাবে করবে, এটার মেকানিজমটা কি? মেকানিজমটা তো কিছু নাই আসলে। বরং আমাদের যদি মাইগ্রেশন কস্ট কমাতে হয়, আমি মনে করি যে বরং মিডলম্যানটাকে রেগুলাইজেশন না করে বরং এটা কিভাবে ওয়ার্কার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এজেন্সিতে আসা যায়, এদের এলিমিনেট করা বলছেন সরাসরি এজেন্সি, তাহলে তার মিনিমাম 1 লক্ষ টাকা কমে যাবে, মিনিমাম 1 লক্ষ টাকা আসলে কমে যাবে এবং আরো বেশিও কমতে পারে। আবার দেখা গেল যে এটা হইতে পারে তারা যদি ইনসিকিউর ফিল করে যে আমি রিক্রুটমেন্ট এজেন্সিকে চিনি না, আমি ঢাকা যাই কিভাবে তার সাথে করবো, সেক্ষেত্রেই তো বিএমইটি করবে, সেটা বিএমইটির আন্ডারে হবে, বিএমইটির আন্ডারে সে রেজিস্ট্রেশন করবে, বিএমইটির আন্ডারে সে টাকা জমা দিবে, সেটা হতে পারে সেরকম একটা ডাটা ব্যাংকের মাধ্যমে যেটা আমরা বলেছি সেটার মাধ্যমে হতে পারে। তাহলে এটা অ্যাটলিস্ট আমরা যেটা বলেছি যে পাইলট একটা প্রজেক্ট হিসাবে আপনি ওই যে মালয়েশিয়াটাকে আমরা করি, কারণ সেটা নিয়ে সবচেয়ে বেশি বদনাম হয়েছে, সিন্ডিকেট হয়েছে, সেটাকে আমরা করি, তাহলে আমরা বুঝতে পারবো, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অন্যান্য কান্ট্রিতেও করতে পারি। রাইট ফখরুল ভাই, আমরা আলোচনার শেষের দিকে একদম আপনার
আমরা দেখেছি যে এই যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু ঢাকা এয়ারপোর্টে আপনার লাউঞ্জ উদ্বোধন করেছেন আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট ভাইরা যাবেন আসবেন তাদের সার্ভিসের জন্য, বিকজ এটা অনেকদিন বলা হয় যে তারা আসলে সেবা পায় না, এয়ারপোর্টেই পায় না। তো এটা ধরেন যে আরো কিছু কথা বলেছেন যে সরকার ধরেন যে লাউঞ্জ করেছেন, ওকে এক ধরনের সার্ভিস তাদের দেওয়া হচ্ছে, রেসপেক্ট দেওয়া হচ্ছে, কিন্তু ধরেন যে এই যে খরচ কমানোর ক্ষেত্রে বা মার্কেটগুলোতে যে বাধাগুলো আছে, আপনি যেটা বললেন মিডল ইস্টের বেশিরভাগ মার্কেটই এখন বন্ধ আছে, সো এই কাজগুলো কি আসলে এই সরকার তো এইসব ক্ষেত্রেও তারা অনেক কিছু করার ইচ্ছা তারা প্রকাশ করেছেন, কোনো কি কাজ হচ্ছে? না, লাউঞ্জের কথা আপনি যেটা বলেছেন এটা একটা সিম্বলিক, এটা তো কোনো ইস্যু না, বাট একটা রেসপেক্ট দেখানো, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল জায়গাটা কি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন আমাদের মাইগ্রেশন কস্টটা কমানো দরকার, তো কমানোর জন্য আমার একটা মেকানিজম করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড হচ্ছে যে আমার শ্রমবাজারগুলো পুরাতন যেগুলি আছে বন্ধ আছে সেগুলি, এবং নতুন শ্রমবাজার আমার বৃদ্ধি করা দরকার, মার্কেটটা আমাকে বৃদ্ধি করা দরকার। তৃতীয় হচ্ছে যে আমার কর্মীরা কোথায় কোন দেশে কি কি প্রবলেম ফেস করছে সেটা আইডেন্টিফাই করে সেখানে আমার সলভ করা দরকার। এই বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি জরুরি আমাদের। তো সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের মাননীয় উপদেষ্টা আছেন না ডক্টর আসিফ নজরুল, উনি খুব সজ্জন ব্যক্তি, উনি কাজ করছেন, কোনো সন্দেহ নাই, বাট হি ইজ ভেরি বিজি ম্যান, খুব ব্যস্ত, পুরো রাষ্ট্রীয় অনেক বড় দায়িত্ব ওনাকে পালন করতে হয়। এই জায়গাটাতে আমরা মনে করি শুধু, যেহেতু আপনি দেখেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় এখন সাবিকাটি বলতে হবে ফরেন ডিভিডেন্স, আপনি এবারে যেটা আসলো 27 বিলিয়ন সবচেয়ে হাইস্ট আসলো, তা আপনি এই জায়গাটাকে এই সেক্টরটাকে কিভাবে অবজ্ঞা করতে হয়, করার কোনো সুযোগ নাই। তো সেই জায়গাটাতে আরো ডেডিকেটেড সময় দেয়া লাগবে, হয় ওনাকে সময় দিতে হবে, নাহলে একদম ডেডিকেটেড একজনকে দেয়া দরকার যিনি এটা নিয়েই ভাববেন, এটা নিয়ে কাজ করবেন, এটার সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে কাজ করবেন। বাট আমরা মনে করি যে উনি অনেকগুলো স্টেপ নিয়েছেন, অনেকগুলো কাজ উনি করছেন। তো সেক্ষেত্রে এই সেক্টরে যারা কাজ করে, বিশেষ করে রিক্রুটমেন্ট এজেন্সি যারা সাথে ওনার আরো বেশি বেশি যোগাযোগ করা দরকার, বেশি বেশি ডাকা দরকার, বসা দরকার। কারণ এই সেক্টরে যারা 20-30 বছর 40 বছর কাজ করছে তাদের অভিজ্ঞতা নিয়ে কিভাবে এই সেক্টরটাকে আরো সুন্দর করে সাজানো যায় এটা দিয়েছেন। আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি, মানে কিন্তু আই থিঙ্ক হি ইজ ভেরি বিজি ম্যান, ওনাকে পাওয়াটা কঠিন, বা উনি কেন বিভিন্ন কাজে এত ব্যস্ত থাকেন এটা নিয়ে কনসালটেশন উনি দিতে পারছেন কিনা আমি আমার কাছে, তারপরে উনি যথেষ্ট ভালো করছেন, কিন্তু আমাদের আরো এক্সপেকটেশন তো অনেক বড়। রাইট, আমরা তো আপনি শুরুতেই বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবালি রেপুটেড, তাকে সবাই চেনে, সব দেশে সরকারি চেনে। দিস ইজ দ্য গুড টাইম, ভেরি গুড টাইম, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ওনার বিশ্বব্যাপী যে খ্যাতি, যে সুনাম, যে যশ, ঠিক এইটাকে কাজে লাগিয়ে আমাদের যে উপদেষ্টা যিনি আছেন বা যিনি থাকবেন, এই মাননীয় উপদেষ্টার ওনাকে কাজে লাগিয়ে কিন্তু ওনার এই শ্রমবাজারগুলো উন্মুক্ত করার জন্য ওনার কিন্তু একটা বড় রকমের পদক্ষেপ কিন্তু নিতে পারেন। এবং এটা আমাদের মানে এর চেয়ে ভালো সময় মনে হয় আসবে কিনা আমি জানি না, বাট এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের সব মার্কেটগুলো আমাদের ওপেন করা উচিত যেগুলো বন্ধ আছে, এবং নতুন নতুন অনেকগুলো মার্কেট আমাদের ওপেন করার ব্যবস্থা করা। এবং এটাই আপনি বলতে চান যে এটা শুড বি দ্য প্রায়োরিটি। এই সেক্টরটাকে যদি আপনি প্রায়োরিটি না দেন, আপনি কোনটাকে দেবেন? বাংলাদেশটা চলছে তো এটার উপরে, তাহলে এটাকে তো সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। কিন্তু আমরা মনে করছি সেই প্রায়োরিটিটা পাচ্ছে কিনা, উই আর ইন ডাউট। রাইট। সো মিস্টার ফখরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং আমাদের যে বিভিন্ন ডেস্টিনেশন মার্কেট যেখানে বাংলাদেশিরা জবের জন্য যান, মেইনলি মিডল ইস্ট, মালয়েশিয়া। সো এখন কিন্তু ইউরোপেরও বেশ কিছু দেশ কিন্তু ওপেন হচ্ছে এবং অন্যান্য দেশ কিন্তু সেখানে আসলে তারা এক্সপ্লোর করছে, সুবিধা নিচ্ছে। যেটা উঠে আসলো ফিলিপাইন্স, আমরা জানি যে তারা ইভেন নেপালিজরাও রিসেন্ট টাইমে কিন্তু তারা এইসব মার্কেটে যাচ্ছে। সো বাংলাদেশেরও আসলে ফোকাসটা কিন্তু আমরা যেটা জানতে পারলাম ফখরুল ভাইয়ের সাথে আলোচনায়, যে মিডল ইস্টের কিন্তু অনেকগুলো মার্কেটই বন্ধ আছে, সেটা ইউনাইটেড আরব এমিরেট সহ বাহরাইন, কাতার। সো এই ধরনের মার্কেটগুলো বন্ধ আছে, সেগুলো আসলে চালু করার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা আসলে গ্লোবালি রেপুটেড পারসন, সব অনেক দেশেরই সরকার প্রধানদের সাথে তার
খুব ক্লোজ সম্পর্ক। তো এগুলো কাজে লাগিয়ে আসলে আমরা কিভাবে এই বন্ধ মার্কেটটা খুলতে পারি, মিডলম্যানদের থেকে কস্ট কমাতে পারি, এবং আসলে এই যে সিন্ডিকেট যেটা আছে যার মাধ্যমে খরচ বেড়ে যায়, সো এইসব বিষয়ে কিন্তু আসলে অনেক কিছু করার আছে, যেটা মিস্টার ফখরুল ইসলাম বললেন। সো দর্শক, আমরা আশা করি সরকার এগুলো করবে অতি শীঘ্রই, এবং এটা জরুরি ভিত্তিতে করা উচিত, যেটা মিস্টার ফখরুল বললেন যে এটাই আসলে হাই টাইম এই সরকারের জন্য। এটা করলে দেশের জন্য, অর্থনীতির জন্য এবং সবার জন্য সেটা মঙ্গল হবে। সো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।